বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত আরাফ এইচএসসি হায়ার ম্যাথ টিউটোরিয়ালের ভিডিও সেশনে। আজকের সেশন নম্বর আমাদের 5.3। উপস্থাপনায় আছি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী অধ্যাপক গণিত, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, মানিকগঞ্জ। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, একটু সামনে অগ্রসর হয়ে দেখি। যে আজকে আমাদের আলোচ্য সূচিতে আছে সমাবেশ, যাকে ইংলিশে বলা হয় কম্বিনেশন। এটি উচ্চতর গণিত প্রথম পত্রের 5-এর বি অধ্যায়ের বিষয়। আমরা সামনে যাই, সমাবেশ সম্পর্কে জানি। এখানে সমাবেশ এবং বিন্যাসের পারস্পরিক তুলনামূলক বিশ্লেষণ একটু দেখানো হয়েছে, সামান্য একটু। 3 রঙের 3টে ছোট ছোট বক্সকে আমরা বিভিন্ন রকম ভাবে সাজিয়ে দেখলাম যে দেখে 6 রকম ভাবে সাজানো যায়। তার প্রত্যেকটি এক একটি বিন্যাস, কিন্তু এই 3 রঙের 3টি বক্সকে একই প্রকারে বাছাই করা সম্ভব। এই জন্যে বিন্যাস যাই হোক না কেন, এটি আসলে এক ধরনের সমাবেশ বা এক ধরনের কম্বিনেশন। আবার আমরা যদি 2টি করে নেই, তাহলে 2টি বক্সকে আমরা এই 2 প্রকারে সাজাইতে পারি, কিন্তু তার কম্বিনেশন বা সমাবেশ একটাই হবে। আবার এই 2টা বক্সকে এই 2 ভাবে সাজাতে পারি, এরও কম্বিনেশন একটা হবে। ঠিক একইভাবে এই 2টা বক্সকেও আমরা 2 ভাবে সাজাইতে পারলেও এর কম্বিনেশন একটা হবে। কাজে এই 3টে বক্স থেকে আমরা যদি 2টা করে নেই, তাহলে আমরা 6টা পারমুটেশন পেলেও কম্বিনেশন পাবো মাত্র 3টা। তাহলে এখান থেকে বোঝা যায় যে কম্বিনেশনের আমাদের যে জিনিসগুলোর কম্বিনেশন বা সমাবেশ করব, তাদের নিজেদের মধ্যে সাজানোর বিষয়টা অগ্রাহ্য করা হয়। তাহলে আমরা কম্বিনেশনের সংজ্ঞা এইভাবে বলতে পারি যে কতগুলো জিনিস থেকে কয়েকটি অথবা সব কয়টি নিয়ে যত রকম ভাবে বাছাই বা দল গঠন করতে পারি, তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলে। এই ক্ষেত্রে ওই জিনিসগুলোর নিজেদের মধ্যে যে পারস্পরিক ক্রম, সেটা বর্জন করা হয়। তারপরে আমাদের n সংখ্যক জিনিস থেকে প্রতিবার r সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত সমাবেশ সংখ্যাকে আমরা NCR, CNR অথবা NCR এই 3টার যে কোনো একটা প্রতীক দ্বারা প্রকাশ করে থাকি। আমরা সাধারণত এই যে প্রথমে যেটা দেখিয়েছি NCR, এই প্রতীক দ্বারা প্রকাশে অভ্যস্ত। এখানে আমাদের বিন্যাসের সেই সূত্রটি আবার এসেছে, এটি আমাদের এইখানেও লাগতে পারে। n সংখ্যক বিভিন্ন রকম জিনিস থেকে প্রতিবার r সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস সংখ্যা NPR সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তারপরে n সংখ্যক জিনিস থেকে প্রতিবার r সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত সমাবেশ সংখ্যা NCR, যেখানে এই r সংখ্যক জিনিসের নিজেদের মধ্যে যে ক্রম বিন্যাস, সেটাকে অগ্রাহ্য করা হয়। কিন্তু আমরা যদি তাদেরকে নিজেদের মধ্যে সাজাই, তাহলে ফ্যাক্টোরিয়াল r উপায়ে সাজাইতে পারি। তাহলে এই ফ্যাক্টোরিয়াল r দ্বারা এই NCR কে যদি গুণ করি, সেইটা তখন NPR এর সমান হবে, এবং NPR সমান ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r এর সমান হবে। কাজে NCR ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r হবে। এখন এই সূত্রে যদি r আর n পরস্পর সমান হয়, তাহলে NCR হয়ে যাবে NCN, এই ফ্যাক্টোরিয়াল r হবে ফ্যাক্টোরিয়াল n, n মাইনাস r হবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস n।
তাহলে এই যে ফ্যাক্টোরিয়াল n মাইনাস n এর মান হলো ফ্যাক্টোরিয়াল 0, আর ফ্যাক্টোরিয়াল 0 এর মান 1, কাজেই এই 1 কে অগ্রাহ্য করে এটা লেখা যায় এবং এর মান হচ্ছে 1। তাহলে আমাদের NCN সমান 1, মানে যতগুলো জিনিস আছে ঠিক ততগুলো নিয়ে যদি আমরা সমাবেশ গঠন করি, এক বা একটা সমাবেশই সেটা গঠন করা যাবে। তারপরে একটা সূত্র আছে NCR সমান NCN মাইনাস R। এই সূত্রটি আমাদের বিভিন্ন সময় অনেক ব্যবহার আসবে অঙ্ক করার সময়। একটা সূত্র আছে NCR প্লাস NCR মাইনাস 1 সমান N প্লাস 1 CR। তারপরে n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে প্রতিবার r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা হবে যাতে p সংখ্যক জিনিস সর্বদা অন্তর্ভুক্ত থাকে, সেটা হলো n মাইনাস p CR মাইনাস p। আবার যদি p সংখ্যক জিনিস কখনোই অন্তর্ভুক্ত না থাকে তাহলে এখানে সমাবেশ হবে n মাইনাস p CR। তাহলে এগুলো হচ্ছে এই অধ্যায়ের মোটামুটি সূত্র। আমরা পরবর্তীতে যাই কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি। অনুশীলনী 5 এর বি, এখানে আমরা অক্ষরপুত্র প্রকাশনীর অসীম কুমার সাহা স্যারের বইয়ের নম্বরগুলো সাধারণত দিয়েছি, অন্যান্য নম্বরগুলো পরবর্তী ভার্সনে আমরা দেব। এখানে আছে নাম্বার 1 এর 7 দেওয়া আছে NPR সমান 54 এবং NCR সমান 9 যদি হয় তাহলে R এর মান কত হবে। তাহলে আমরা কি দেওয়া আছে সেইটা আগে উল্লেখ করি। NPR সমান 54, NCR সমান 9। আমরা দেখেছি যে NPR এর সূত্র হলো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এবং NCR এর সূত্র ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তাহলে এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা আমরা সমীকরণ পেলাম। 1 নাম্বারকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করাই, ভাগ করালে আমরা এটা পাই। এরপরে এই যে ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r কাটা যাবে, এই ফ্যাক্টোরিয়াল n আর এই ফ্যাক্টোরিয়াল n কাটা যাবে, থাকবে শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল r সমান এখানে 54/9 থেকে আসে 6। এই 6 কে আমরা লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল 3, মানে 1 ইন্টু 2 ইন্টু 3 এর গুণফল হলো 6, কাজে এটার মান ফ্যাক্টোরিয়াল 3। কাজে এখান থেকে আমরা লিখতে পারি r ইজ ইকুয়াল টু 3। এই হলো আমার এই প্রবলেমের আনসার। পরবর্তী প্রবলেম দেখি আমরা। এটা ওই বইয়ের 3 এর 1 নম্বর প্রবলেম। বলা হয়েছে যে দেখাও যে n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের হাফ n ইন্টু n মাইনাস 3 সংখ্যক কর্ণ আছে। আরও দেখাও যে এর কৌণিক বিন্দুগুলির সংযোগ রেখা দ্বারা 1/6 n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 সংখ্যক বিভিন্ন ত্রিভুজ গঠন করা যাবে। এখানে বহুভুজের বাহু হলো n, কাজেই এর কৌণিক বিন্দু থাকবে n সংখ্যক। এই যে n বাহুবিশিষ্ট বহুভুজের n সংখ্যক কৌণিক বিন্দু আছে। এটা কিভাবে আমরা বুঝলাম? আমরা সূক্ষ্মভাবে যদি বিশ্লেষণ করি আমরা দেখব যে ত্রিভুজের 3টে বাহু থাকে, তার কৌণিক বিন্দু থাকে 3টা। চতুর্ভুজের 4টা বাহু থাকে, তার কৌণিক বিন্দু থাকে 4টা। কাজেই n বাহুবিশিষ্ট বহুভুজেরও কৌণিক বিন্দু থাকবে n সংখ্যক। এখন দুইটা কৌণিক বিন্দু যোগ করলে একটা সরল রেখা তৈরি হয়। কাজেই n সংখ্যক কৌণিক বিন্দু থেকে প্রতিবার 2টি করে নিলে আমরা কতগুলো সরল রেখা তৈরি করতে পারি, সেটা হবে NC2 সংখ্যক। এই NC2 সংখ্যক সরল রেখার সবগুলোই এই বহুভুজের কর্ণ নয়। এর মধ্যে যে n সংখ্যক এই বহুভুজের পার্শ্ববাহু সেগুলোও এর মধ্যে আছে, কাজে ওইটা বিয়োগ করতে হবে। এই যে বলা হয়েছে এদের মধ্যে n সংখ্যক সংযুক্ত রেখা ওই বহুভুজের পার্শ্ববাহু। কাজেই আমরা এই পার্শ্ববাহুটাকে মাইনাস করব। কর্ণের সংখ্যা হবে NC2 মাইনাস n।
এখন এইখান থেকে আমরা সরল করব এটাকে। NC2 কে লেখা যায় ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 মাইনাস an। এখন এই উপরের ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2, আর এই ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2, আর এটা বসলো, এইটা আর এটা কাটা যাবে। তারপরে এখান থেকে পাই n ইন্টু n মাইনাস 1 বাই 2 মাইনাস an। এখান থেকে হাফ কমন গেলে এটা হয়, আর এই ভিতরের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থেকে n কমন গেলে এটা হয়, তাকে সরল করলে এটা চলে আসে। এই হচ্ছে আমাদের দেখাইতে হবে। তাহলে প্রথম অংশ দেখানো হয়ে গেল। আমরা দ্বিতীয় অংশ দেখি। তিনটা কৌণিক বিন্দু যোগ করলে একটা ত্রিভুজ তৈরি হয়। কাজে এখানে n সংখ্যক কৌণিক বিন্দু থেকে প্রতিবার তিনটা করে নিলে ত্রিভুজ গঠন করা যাবে NC3 সংখ্যক। NC3 কে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3। এখন এই ফ্যাক্টোরিয়াল n কে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল 3 এর মান 6, আর এটা এখানে বসলো। এখন এইটা আর এটা কাটা যাবে, বাকি থাকবে 1 বাই 6 ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2। এইটাই আমাদের দেখাইতে বলেছে, কাজেই এটাও দেখানো হয়ে গেল। আমরা পরের প্রবলেমে যাই। এটা ওই বইয়ের আছে 3 নাম্বার প্রবলেম। বলা হয়েছে 12 বাহু বিশিষ্ট একটি সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দু সংযোগে কতগুলি বিভিন্ন ত্রিভুজ গঠন করা যেতে পারে। ক্ষেত্রটির বর্ণগুলি কতগুলি কর্ণ থাকবে। তাহলে আমরা দেখি এখানে 12 বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দু থাকবে 12টি। 3টি করে কৌণিক বিন্দু নিয়ে একটা ত্রিভুজ গঠন করা যায়। কাজে 12টি কৌণিক বিন্দু থেকে প্রতিবার 3টি করে নিয়ে ত্রিভুজ গঠন করা যাবে 12C3টি। আমরা একে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 12 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 12 মাইনাস 3। এই যে ফ্যাক্টোরিয়াল 3 এর মান 6, আর 12 মাইনাস 3 হলো ফ্যাক্টোরিয়াল 9। তাহলে ফ্যাক্টোরিয়াল 12 কে লিখতে পারি আমরা 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9। এই ফ্যাক্টোরিয়াল 9 আর এই ফ্যাক্টোরিয়াল 9 কাটা যায়, অবশিষ্ট যা থাকে তাকে আমরা হিসাব করলে পাই 220। কাজেই আমাদের ত্রিভুজ গঠনের উপায় 220 প্রকারের। কাজে এইটা একটা অ্যান্সার। আবার 2টা কৌণিক বিন্দু যোগে একটা সরল রেখা তৈরি হয়। কাজেই 12টি কৌণিক বিন্দু থেকে 2টি করে নিয়ে সরল রেখা আঁকা যাবে 12C2 সংখ্যক। এটাকে আমরা যদি সরল করি তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 12 মাইনাস 2। এই ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2, আর এখান থেকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 10। 12 কে আমরা লিখতে পারি 12 ইন্টু 11 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10। এই ফ্যাক্টোরিয়াল 10 আর এই ফ্যাক্টোরিয়াল 10 কাটলে অবশিষ্ট যা থাকে তার যদি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আসে 66। এই 66 বাহুর মধ্যে আবার 12 সংখ্যক পার্শ্ববাহু আছে ওই চতুর্ভুজের বহুভুজের। এই যে 12টি পার্শ্ববাহু বহুভুজের সেটাও এর মধ্যে আছে। কাজে এটা মাইনাস করতে হবে। অতএব কর্ণের সংখ্যা হবে 66 মাইনাস 12 মানে 54টি। এইটা হচ্ছে এই প্রবলেমের দ্বিতীয় অংশের অ্যান্সার। দেখি পরের প্রবলেম। এটা হচ্ছে 3-এর 6 নাম্বার। বলা হয়েছে দেখাও যে 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার দীর্ঘ 60টি সরল রেখাংশ থেকে 4টি করে নিয়ে 32টি চতুর্ভুজ তৈরি করা যায়। আমরা দেখি এখানে 7টা বিভিন্ন দৈর্ঘ্যের 7টি সরল রেখাংশ দেওয়া আছে। এদের মধ্যে 4টা সরল রেখাংশ দ্বারা একটা চতুর্ভুজ তৈরি করা যায়। কাজে 7টা থেকে 4টি করে নিয়ে আমরা সমাবেশ পাই 7C4। 7C4 কে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস 4। এখন নিচের যেটা আছে ফ্যাক্টোরিয়াল 4, এখানে আর মাইনাস করলে হয় ফ্যাক্টোরিয়াল 3। আর এই ফ্যাক্টোরিয়াল 7 কে আমরা লিখি 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4।
এই ফ্যাক্টোরিয়াল 4 আর এই ফ্যাক্টোরিয়াল 4 কাটা যায়, এই ফ্যাক্টোরিয়াল 3 এর মান 6 আর এই তিনটে এখানে বসলো, একে ক্যালকুলেশন করলে আসে আমার 35। তার মানে 7টা থেকে প্রতিবার 4টা করে নিলে আমরা এই 35টা কম্বিনেশন পাই। কিন্তু এদের সবগুলো দ্বারা চতুর্ভুজ তৈরি করা যাবে কিনা সেটা একটা প্রশ্ন আছে, কারণ চতুর্ভুজ তৈরি করার একটা কন্ডিশন আছে যে 4টি সরল রেখা দ্বারা তখনই একটা চতুর্ভুজ গঠন করা যাবে যদি তাদের যে কোনো 3টি সরল রেখার দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়। এই কন্ডিশনটা পূর্ণ না করলে তাদের দ্বারা চতুর্ভুজ গঠন করা যাবে না। কিন্তু এই 35টার মধ্যে আমাদের এরকম 3টে কম্বিনেশন থাকবে, যেমন 1 2 3 6, এখানে এই 3টের সমষ্টি 6 অপেক্ষা বৃহত্তর হবে না। 1 2 3 7, এখানেও হবে না, এই 3টের সমষ্টি 7 এর থেকে বড়। 1 2 4 7, এই 3টের সমষ্টি 7 অপেক্ষা বড় হবে না। কাজেই এই 3 কম্বিনেশন দ্বারা চতুর্ভুজ আঁকা সম্ভব নয়। কাজেই আমাদের চতুর্ভুজ আঁকা যাবে কতগুলো, এই 35 মাইনাস এই 3। তাহলে অতএব নির্ণীয় চতুর্ভুজের সংখ্যা হবে 35 মাইনাস 3 মানে 32, যেটা আমাদের দেখাইতে বলেছে, এটা দেখানো হয়ে গেল। তাহলে আমরা পরবর্তী প্রবলেমে যাই। এখানে আছে 4 এর 1 নম্বর প্রবলেম, বলা হয়েছে 4 জন ভদ্র মহিলা সহ 10 জনের মধ্যে হতে 5 জনের একটি কমিটি কত প্রকারে গঠন করা যেতে পারে যেন প্রত্যেক কমিটিতে অন্ততপক্ষে একজন ভদ্র মহিলা থাকবে। সমাধান হলো, আমাদের মোট ব্যক্তি আছে 10 জন, তার মধ্যে 4 জন আছে ভদ্র মহিলার একটা গ্রুপ, তাহলে অন্যান্য গ্রুপে থাকবে 10 মাইনাস 4 মানে 6 জন। তাহলে 4 জন ভদ্র মহিলার গ্রুপ এবং 6 জন অন্যান্য ব্যক্তির গ্রুপ থেকে আমরা 5 জনের একটা কমিটি গঠন করতে পারি, তার একটা তালিকা তৈরি করি। এখানে 4 জনের ভদ্র মহিলার গ্রুপ আর এখানে অন্যান্য 6 জনের গ্রুপ। তাহলে 4 জন থেকে আমরা মিনিমাম একজন নিব, সেই একজন এইখান থেকে যদি 4 জন নেই তাহলে 5 জন হবে। এখান থেকে যদি 2 জন করি তাহলে এখান থেকে 3 জন নিলে 5 জন হবে। এখান থেকে 3 জন যদি নেই, এখান থেকে 2 জন নিলে 5 জন হবে। এখান থেকে যদি 4 জন নেই তাহলে এখান থেকে একজন নিলে 5 জন হবে। তাহলে এই যে আমাদের সম্ভাব্য অপশনগুলো, এখান থেকে আমরা হিসেব করে বের করব কত রকম ভাবে কমিটি গঠন করা যায়, সেটা আমরা পরের পৃষ্ঠায় দেখি। হিসাবের সুবিধার্থে ওই তালিকাটি আবার আমরা নিয়ে আসলাম। এখন আমরা দেখব যে এই তালিকার প্রথমে আছে রোমান 1 নম্বরে এই 1 হতে কমিটি গঠন করার যত উপায় সেটা দেখব। 4 জন থেকে একজন বাছাই করা যায় 4C1 উপায়ে, গুণন 6 জন থেকে 4 জন বাছাই করা যায় 6C4 উপায়ে। এখন এই 4C1 কে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, আর এখানে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 4 মানে 2। তাহলে এই যে ফ্যাক্টোরিয়াল 4, একে আমরা লিখতে পারি যে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এই ফ্যাক্টোরিয়াল 3 আর এই ফ্যাক্টোরিয়াল 3 কাটা যায়, থাকবে 4 বাই 1। এখানে এই যে ফ্যাক্টোরিয়াল 6 কে লিখতে পারি 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, আর এই ফ্যাক্টোরিয়াল 4 এখানে বসলো, ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2, এই অংশের মান 4। এই ফ্যাক্টোরিয়াল 4 কাটা যায়, বাকি অংশে সরল করলে আসে 15, এই দুইটার গুণ করলে আসে 60। এইবার এই রোমান 2 থেকে দেখব কত রকম ভাবে কমিটি গঠন করা যায়। এখানে 4 জন থেকে 2 জন বাছাই করা যায় 4C2 উপায়ে, 6 জন থেকে 3 জন বাছাই করা যায় 6C3 উপায়ে। এখান থেকে 4C2 কে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 2 মানে ফ্যাক্টোরিয়াল 2। একইভাবে 6C3 কে এইটা লিখতে পারি এবং একে ক্যালকুলেশন করলে আমরা এই অবস্থায় এটা লিখতে পারি। যাই হোক, আমি একটু বর্ণনা করেই দেই। ফ্যাক্টোরিয়াল 4 কে আমরা লিখতে পারি 1 থেকে 4 পর্যন্ত সবগুলোর গুণফল
ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2, ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2, ফ্যাক্টোরিয়াল 6 কে 1 থেকে 6 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, ফ্যাক্টোরিয়াল 3 এর মান 6, ফ্যাক্টোরিয়াল 3 এর মান 6। এখন এই টুকরে যদি গুণ সমমূল্য 6 হয় আর এখান থেকে আসে 20, দুইটার গুণফল 120। এখন এই রোমান 3 থেকে আমরা দেখি, এখানে 4 জন থেকে 3 জন বাছাই করা যায় 4c3 উপায়ে, 6 জন থেকে 2 জন বাছাই করা যায় 6c2 উপায়ে। 4c3 কে আগের মতোই লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 3 মানে ফ্যাক্টোরিয়াল 1, লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 2 মানে ফ্যাক্টোরিয়াল 4। এখন এই ফ্যাক্টোরিয়াল 4 কে লিখতে পারি 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 আর নিচে এই ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 6 কে লিখতে পারি 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, এটার মান 2 আর এইটুকু যা আছে তাই বসলো। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে 4, এখান থেকে আসে 15, এই দুইটার গুণফল 60। তারপরে 4 নম্বরে থেকে দেখি, এই 4 জন থেকে 4 জন বাছাই করা যায় 4c4 উপায়ে, 6 জন থেকে 1 জন বাছাই করা যায় 6c1 উপায়ে। তাহলে 4c4 কে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 4 মানে ফ্যাক্টোরিয়াল 0, and ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 1 মানে ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 0 এর মান 1, কাজে এটাকে লেখা যায় এইটি। আর এই যে ফ্যাক্টোরিয়াল 6 কে 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, এইখান থেকে আসে 1, এখান থেকে আসে 6, দুইটার গুণফল হলো 6। তাহলে যত রকমভাবে আমরা কমিটি গঠন করতে পারি সেটা হলো এই 60 প্লাস 120 প্লাস 60 প্লাস 6 সমান 246। এখানে আছে আরেকটা প্রবলেম, 4 এর 3 নাম্বার, বলা হয়েছে 6 জন ও 8 জন খেলোয়াড়ের দুইটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করতে হবে, যাতে 6 জনের দল থেকে কমপক্ষে 4 জন খেলোয়াড় ওই টিমে থাকবে। ক্রিকেট টিমটি কত উপায়ে গঠন করা যায়? আমাদের 6 জন এবং 8 জনের দুইটা দল, 6 জনের দল থেকে 4 জন প্লেয়ার রাখতে হবে কমপক্ষে। তাহলে আমরা দল গঠন করার সম্ভাব্য উপায় দেখি। 6 জনের দল থেকে যদি 4 জন নেই, এখান থেকে 7 জন নিলে 11 জন হবে। 6 জনের দল থেকে একজন বাড়ায় 5 জন যদি করি, এখান থেকে 6 জন নিলে 11 জন হবে। 6 জনের দল থেকে যদি 6 জনকেই নেই, এখান থেকে 5 জন নিলে এখান থেকে টোটালি 11 জন হবে। এই হলো আমাদের সম্ভাব্য অপশন, আর কোনো অপশন আমাদের হাতে নাই। তাহলে আমরা এই অপশনগুলো থেকে টিম গঠন করার উপায় হিসেব করব পরের স্লাইডে। পরের হিসেবের সুবিধার্থে আমরা ওই তালিকাটা আবার নিয়ে আসলাম। তো এখন এই যে 1 নাম্বার রোমান, সেই হিসাবে টিম গঠন করার উপায়, আমরা এই যে 6 জন থেকে 4 জন নিতে পারি 6c4 উপায়ে, 8 জন থেকে 7 জন নিতে পারি 7c7 উপায়ে, ওই দুইটার গুণফল হবে। তাহলে 6c4 কে আমরা লিখতে পারি 6c2। কিভাবে আসলো? এই সূত্র দ্বারা, NCR সমান NCN মাইনাস R। এখানে n হলো 6, R হলো 4। তাহলে এখানে যদি বসাই 6 মাইনাস 4 মানে 2। একইভাবে এই 7c, এই 8c7 থেকে হয় 8c1, মানে 8 মাইনাস 7 হলো 1 হয়। and 6c2 কে 6 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, 8c1 কে 8 বাই 1। এখন এটা থেকে আসে 15, এটা থেকে আসে 8, এই দুটাকে গুণ করলে পাই 120। তারপরে রোমান 2 থেকে আমরা টিম গঠন করতে পারি 6 জন থেকে 5 জন 6c5 উপায়ে, 8 জন থেকে 6 জন 8c6 উপায়ে। একই সূত্র, এটা ব্যবহার করলে এখান থেকে এটা পাওয়া যায়
এবং এইখান থেকে এই 61কে 6/1, এটাকে 8 × 7/2 × 1, এটা থেকে 6, এটা থেকে 28, দুইটা গুণ করলে আসে 168। তারপরে 3 নম্বরে আছে এখানে এখানে 6 জন থেকে 6 জন হলো 6C6 উপায়ে, 8 জন থেকে 5 জন 8C5 উপায়ে। তারপরে এই সূত্র এখানে আমরা এইটার ক্ষেত্রে প্রয়োগ করি না, শুধু এইটার ক্ষেত্রে প্রয়োগ করলে পাই 8C3। 6C6 এর মান 1, আমরা শুরুতেই দেখেছিলাম যে NCN সমান 1, কাজে 6C6 1 হবে। 8C3 এর মান হবে 8 × 7 × 6 / 1 × 2 × 3, এখান থেকে 1 আর এখান থেকে 56, এই দুটো গুণ করলে হয় 56। তাহলে আমাদের টোটাল কমিটি গঠন করার উপায় এই 120 প্লাস 168 প্লাস 56 মানে 344। এটাই হলো আমার এই প্রবলেমের অ্যান্সার। পরবর্তীতে আর একটা প্রবলেম আছে 4 এর 4 নম্বর। বলা হয়েছে 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বল করতে পারে, 2 জন উইকেট রক্ষা করতে পারে। তাহলে অন্তত একজন উইকেট রক্ষক ও 3 জন বোলার নিয়ে কত প্রকারে 11 জনের একটি ক্রিকেট দল গঠন করা যেতে পারে। দেখি আমরা এখানে টোটাল খেলোয়াড় আছে 14, উইকেট কিপার আছে 2, বোলার আছে 5, তার মানে অন্যান্য প্লেয়ার আছে 14 - 5 + 2 মানে 7। তাহলে আমাদের এই 3টা গ্রুপে থেকে 11 জনের একটা টিম গঠন করতে হবে। সেটা আমরা কিভাবে বাছাই করতে পারি, এখানে দেখি এটা উইকেট রক্ষকের গ্রুপ, একটা বোলারের গ্রুপ, আর একটা হলো অন্যান্য খেলোয়াড়ের গ্রুপ। এখানে উইকেট রক্ষক কমপক্ষে 1 জন নিতে হবে, বোলার কমপক্ষে 3 জন নিতে হবে। তাহলে অন্যান্য 7 জন যদি নেই তাহলে 11 হবে। এখানে উইকেট রক্ষক 1 জন, বোলার যদি 4 জন করি তাহলে এখান থেকে 6 জন নিলে 11 হবে। এখানে এইটা যদি 5 জনই নেই তাহলে এখান থেকে 5 জন নিলে 11 হবে। এবার উইকেট রক্ষক 2 জন করি, বোলার 3 জন করি, তাহলে এখান থেকে 6 জন নিলে 11 জন হবে। উইকেট রক্ষক 2, বোলার 4 করলে অন্যান্য থেকে 5 জন নিলে 11 জন হবে। উইকেট রক্ষক 2, বোলার 5 জনের 5 জনকেই যদি নেই তাহলে অন্যান্য খেলোয়াড় 4 জন নিলে আমাদের 11 জন হবে। এই হলো আমার টিম গঠন করার সম্ভাব্য অপশন। এখন আমরা পরের পৃষ্ঠায় ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের প্রয়োজনে আবার ছোট্ট করে ওই তালিকাটা নিয়ে আসলাম। এখন এই যে রোমান 1 এর হিসাবে আমরা টিম গঠন করতে পারবো। 2 জন উইকেট কিপার থেকে 1 জন বাছাই করা যায় 2C1 উপায়ে। 5 জন বোলার থেকে 3 জন বাছাই করা যায় 5C3 উপায়ে। 7 জন অন্যান্য খেলোয়াড় থেকে 7 জন বাছাই করা যায় 7C7 উপায়ে। তাহলে এই 2C1 কে 2/1 লেখা যায়, 5C3 কে 5 কে লেখা যাবে হলো 5 গুণ 4 গুণ 3, আর নিচে 1 থেকে 3 পর্যন্ত সবটির গুণফল। এখানে ফ্যাক্টোরিয়াল 7/7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 - 7 মানে 0, এটার মান হচ্ছে 1। কাজে এইখান থেকে আসবে 1, এইখান থেকে আসবে 10, এইখান থেকে আসবে 2, এই তিনটার গুণফল হচ্ছে 20। এইবার রোমান 2 থেকে আমরা দেখব। 2 জন থেকে 1 জন বাছাই করা যায় 2C1 উপায়ে। 5 জন থেকে 4 জন 5C4 উপায়ে। 7 জন থেকে 6 জন 7C6 উপায়ে। তাহলে এটা থেকে 2/1 পাই, এটা থেকে পাই নিচে 1 থেকে 4 পর্যন্ত সবগুলোর গুণফল। আর এখানে 5 থেকে কমাইতে আমরা 4টা সংখ্যা আনবো, মানে 5 থেকে 2 পর্যন্ত সবগুলির গুণফল। তারপরে 7C6 কে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 7/ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 - 6 মানে ফ্যাক্টোরিয়াল 1। এইখান থেকে ফ্যাক্টোরিয়াল 7 কে আমরা যদি 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 করি তাহলে এই ফ্যাক্টোরিয়াল 6 এই ফ্যাক্টোরিয়াল 6 কাটা যায়, আর থাকবে শুধু 7, এখান থেকে থাকবে 5, এখান থেকে থাকবে 2, তিনটাকে গুণ করলে হবে 70।
তারপরে রোমান 3-তে আমরা দেখি 2 থেকে একজন বাছাই করা যায় 2C1 উপায়ে, 5 থেকে 5 জন বাছাই করা যায় 5C5 উপায়ে, 7 থেকে 5 জন 7C5 উপায়ে। তাহলে এইখান থেকে হলো 2/1, এখান থেকে ফ্যাক্টোরিয়াল 5/5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 5 মানে ফ্যাক্টোরিয়াল 0, আর এখান থেকে ফ্যাক্টোরিয়াল 7/ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এখান থেকে 2 হয়, এখান থেকে 0-র মান 1 কাজে 1 হয়। এই ফ্যাক্টোরিয়াল 7কে আমরা লিখতে পারি 7 ইন্টু 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, আর এই ফ্যাক্টোরিয়াল 5 কাটা যায় 7 ইন্টু 6 মানে 42/2 হলো 21। এই তিনটার গুণ করলে আবার 42 হয়। এরপরে আমরা আসি রোমান 4 থেকে টিম গঠন করা যায়। এবার 2 জন উইকেট কিপারে নিতে হবে, কাজে 2 জন থেকে 2 জন বাছাই করা যায় 2C2 উপায়ে, 5 জন বোলার থেকে 3 জন বাছাই করা যায় 5C3 উপায়ে, 7 জনের থেকে 6 জন বাছাই করা যায় 7C6 উপায়ে। এই 2C2 এর মান 1, 5C3 এর মান 10, আমরা আগেই দেখেছি যে 5C3 এর মান 10, 7C6 এর মান 7, এইখানে আমরা দেখেছি 7C6 এর মান 7, তিনটার গুণফল 70। তারপরে আমরা আসি 5 নম্বরে, 2 জন থেকে 2 জন উইকেট কিপার 2C2 উপায়ে বাছাই করা যায়, 5 জন বোলার থেকে 4 জন এই যে 5C4 উপায়ে, 7 জনের থেকে 5 জন অন্যান্য খেলোয়াড় 7C5 উপায়ে। এটার মান 1, এটার মান 5, আমরা আগে বাইর করে ফেলছি, এই যে এটার মান 5, আর এটার মান হচ্ছে 21, এই জায়গায় বাইর করছি 7C5 হলো 21। তাহলে এই তিনটার গুণ করলে 105 হয়। এবং সর্বশেষে 2 জন উইকেট কিপার বাছাই করা যায় 2C2 উপায়ে, 5 জনের থেকে 5 জন 5C5 উপায়ে, 7 জনের থেকে 4 জন 7C4 উপায়ে। এর মান 1, এটার মান 1, এটাকে আমরা লিখব নিচে 1 থেকে 4 পর্যন্ত সবটির গুণফল, উপরে 7 থেকে 1 কমাইতে কমাইতে 4টা সংখ্যার গুণফল, মানে 7 গুণ 6 গুণ 5 গুণ 4, এই 4টা সংখ্যা। এখান থেকে 1, এখান থেকে 1, এটি থেকে আসে 35, মানে টোটাল গুণফল 35। তার মানে আমাদের টিম গঠন করার উপায় হলো এই সবটির যোগফল, এই 20 প্লাস 70 প্লাস 42 প্লাস 70 প্লাস 105 প্লাস 35, এই সবটির সমষ্টি আসে 342। এটাই আমার এই প্রবলেমের অ্যান্সার। তারপরে আছে 4-এর 5 নাম্বার প্রবলেম। বলা হয়েছে গণিতের প্রশ্নপত্রের 2টি গ্রুপের প্রতি গ্রুপে 5টি করে প্রশ্ন আছে, একজন পরীক্ষার্থীকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু কোনো গ্রুপ থেকে 4টির বেশি উত্তর দিতে পারবে না। পরীক্ষার্থী কত প্রকারের প্রশ্নগুলো বাছাই করতে হবে পারবে? এখানে 2টা গ্রুপ আছে, প্রতি গ্রুপে 5টি করে, আমাদের 6টা প্রশ্ন বাছাই করতে হবে। কোনো গ্রুপ থেকে 4টির বেশি নেওয়া যাবে না। তাহলে এই 1 নম্বর এই গ্রুপে থেকে আমরা যদি 4টা নেই, এই গ্রুপ থেকে নেওয়া যাবে 2টা, তাহলে 6টা হবে। এই গ্রুপ থেকে 3টা নিলে, এখান থেকে যদি 3টা নেই তাহলে এখানে 6টা হবে, এখানে 2টা নিলে এখানে 4টা নেই তাহলে 6টা হবে। এই হলো আমাদের অপশন। এর থেকে বেশি করা যাবে না, কারণ এখান থেকে আরো যদি কমাই তাহলে এখানে 4টার বেশি হয়ে যাবে। এই হলো আমাদের অবস্থা। আমরা ক্যালকুলেশন করি পরের পৃষ্ঠায় যেয়ে। আবার এই তালিকাটা আনলাম, এখান থেকে 5 থেকে 4টা বাছাই করা যায় 5C4 উপায়ে, 5 থেকে 2টা বাছাই করা যায় 5C2 উপায়ে। এইখান থেকে আমরা এই সূত্রের সাহায্যে এইটা পাই, 5C1 কে 5/1, 5C2 কে এটা আমরা লিখতে পারি। এখান থেকে আসে 5 আর এখান থেকে আসে 10, গুণ করলে হয় 50। তারপরে দ্বিতীয় অংশে আমরা যাই, এখানে 5 থেকে 3টে বাছাই করা যায় 5C3 উপায়ে, 5 থেকে 3টে 5C3 উপায়ে। এই সূত্র আবার প্রয়োগ করলে এখান থেকে এইটা আসে, 5C2 কে এটা লেখা যায় এখানে। তারপরে এখান থেকে 10, এখান থেকে 10, মোট গুণ করলে 100। আবার 3 নম্বর, 5 থেকে 2টে 5C2, 5 থেকে 4টে 5C4,
5c2 এর মান হচ্ছে আমাদের 10, আর 5c4 এর মান এখানে পাইছিলাম 5, আবার ওখানে বসানোর পর 50 আসলো। তাহলে আমাদের প্রশ্ন বাছাই করার মোট উপায় এই 50 প্লাস 100 প্লাস 50 মানে 200, এটাই আমাদের এই প্রবলেমের অ্যান্সার। পরবর্তী এখানে আছে 4-এর 6 নম্বর প্রবলেম। বলা হয়েছে 6 জন গণিত ও 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে যাতে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। কত প্রকারে কমিটি গঠন করা যায়? আমাদের গণিতের ছাত্র হলো 6 জন আর পদার্থবিজ্ঞানের 4 জন। তাহলে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা রেখে কমিটি বাছাই করতে পারি। গণিতের 6 জনকে নিলাম, তাহলে পদার্থবিজ্ঞানের 0 জন নিলে 6 হবে। গণিতকে একজন কমায় যদি 5 জন করি, পদার্থ থেকে একজন নিলে 6 হবে। এখানে আর একজন কমায় 4 জন করলে এখান থেকে 2 জন নিলে 6 জন হবে। এখান থেকে আর কমানোর সুযোগ নেই, তাহলে গণিতের ছাত্রদের সংখ্যাধিক্য থাকবে না। তো এগুলো আমাদের সম্ভাব্য অপশন। পরবর্তী স্লাইডে আমরা হিসেব করি। সুবিধার্থে আবার তালিকাটা নিয়ে আসলাম। এখন 1 নম্বরে 6 থেকে 6 জন বাছাই করা যায় 6c6 উপায়ে। 4 জন থেকে 0 জন হলো 4c0 উপায়ে। এইটার মানও 1, এইটার মানও 1, কারণ n এর মান 1, nc0 এর মানও 1, কাজে এখান থেকে আমাদের 1 হয়। 2 নম্বরে 6 জন থেকে 5 জন হলো 6c5 এবং 4 জন থেকে একজন 4c1 উপায়ে বাছাই করতে পারি। এই সূত্রের সাহায্যে এটাকে লেখা যায় 6c1, আর এটা আমরা যা আছে তাই 6/1 ইন্টু 4/1 করলাম, এটা 6 ইন্টু 4 মানে 24। তারপরে 6 জন থেকে 4 জন বাছাই করতে পারে 6c4 উপায়ে, 4 জন থেকে 2 জন 4c2 উপায়ে। 6c4 কে এই সূত্রের সাহায্যে লিখতে পারি 6c4 কে 6c2, আর এটা যা আছে তাই বসলো। 6c2 হলো 6 ইন্টু 5/1 ইন্টু 2, 4c2 হলো 4 ইন্টু 3/1 ইন্টু 2। তাহলে এখান থেকে আসে 15, এখান থেকে আসে 6, এটা গুণ করলে হয় 90। তাহলে আমাদের কমিটি গঠন করার মোট উপায় এই 1 প্লাস 24 প্লাস 90 মানে 150। আমাদের আজকের আর কোনো প্রবলেমের সমাধান আমরা করছি না, এই পর্যন্তই আজকে। পরবর্তী সেশনে আমরা এই 5.5 এর বি অধ্যায়ের অন্য যত প্রয়োজনীয় সমস্যা আছে সেগুলোর সমাধান নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই আশা ব্যক্ত করি। আর যারা আজকের সেশন উপভোগ করছো তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনের সমাপ্তি ঘোষণা করছি।